নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরও চাপে মহুয়া মৈত্র, এবার তার বিরুদ্ধে সিবিআই এর দ্বারস্থ তার প্রাক্তন বন্ধু, এবং সেখানে অত্যন্ত গুরুতর অভিযোগ। এবার ফোনে আড়ি পাতা এবং নজরদারির অভিযোগ মহুয়া মৈত্রের বিরুদ্ধে, যেখানে অভিযোগ করা হয়েছে যে রাজ্য পুলিশের কিছু শীর্ষ কর্তার সঙ্গে যোগ সাজসে মহুয়া মৈত্র নাকি ফোনে নজরদারি করেন এবং অতীতেও এর ইতিহাস রয়েছে। ফোনে নজরদারি সাধারণভাবে সাধারণ নাগরিক তাদের ওপর ফোনে নজরদারি সেটা বিধিসম্মত নয়, এবং একজন সাংসদের কখনোই সেই অ্যাক্সেস থাকে না, সেই ক্ষমতা থাকে না যে কোনো সাধারণ নাগরিকের ফোনে নজরদারি করার। সেক্ষেত্রে যদি রাজ্য পুলিশের কিছু কর্তার সঙ্গে যোগ সাজসে ফোনে নজরদারির এই অভিযোগ সেটা সত্যি হয়, তাহলে সেটা অত্যন্ত সিরিয়াস একটা অভিযোগ জানিয়ে এই মুহূর্তে তোলপাড় জাতীয় রাজনীতি। এই প্রসঙ্গে আমরা চোখ রাখবো। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গেও আলাপ করিয়ে দিয়ে, আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৃত্যুঞ্জয় পাল, সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক, এবং বিভাস চ্যাটার্জি সাইবার ল এক্সপার্ট কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন। কিন্তু তার আগে এই মুহূর্তে সরাসরি চোখ রাখবো এসএসকেএম এর দিকে, কারণ এসএসকেএম এর কার্ডিওলজি ডিপার্টমেন্টের বাইরে এই মুহূর্তে জোর তৎপরতা। কিছুক্ষণ আগে সিআরপিএফ সেখানে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায়, এবং জোকা ইএসআই থেকে অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে এবং অ্যাম্বুলেন্স পজিশন নিয়েছে একেবারে কার্ডিওলজি ডিপার্টমেন্টের সামনে। তাহলে কি সুজয় কৃষ্ণ ভদ্র, যাকে কালীঘাটের কাকু নামে বেশি পরিচিত যিনি, তাকে আজই কণ্ঠ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে জোকা ইএসআই হাসপাতালে। আজই আমরা দেখেছি যে রুদ্ধদ্বার শুনানি হয়েছে এই সম্পর্কিত মামলার। তারপর এই জোর তৎপরতা, জোরালো সম্ভাবনা যে সুজয় কৃষ্ণ ভদ্রকে কিছুক্ষণের মধ্যেই এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই এ। তাহলে কি অবশেষে কাকুর কণ্ঠ পরীক্ষা, কালীঘাটের কাকুর কণ্ঠ পরীক্ষা হতে চলেছে আজই? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের দুই প্রতিনিধি এসএসকেএম চত্বর থেকে এই মুহূর্তে, পিয়ালি মিত্র এবং শ্রেয়সী গাঙ্গুলি। আমি শুরুতে শ্রেয়সীর কাছে যাবো। শ্রেয়সী, ঠিক কি চলছে সেখানে? এবং তোমাদের দুজনকেই জানিয়ে রাখি যে মুহূর্তে ওখানে কোনো ডেভেলপমেন্ট হবে তোমরা আমাদের দেখিও। জানিয়ে রাখি যে একেবারেই দেখো, এই মুহূর্তে যেটা জানিয়ে রাখি যে কার্ডিওলজি ডিপার্টমেন্ট সেখানকার কেবিন নাম্বার 1 এ সুজয় কৃষ্ণ ভদ্র রয়েছেন, সেখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু জোর তৎপরতা চলছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে জোকা ইএসআই থেকে যে অ্যাম্বুলেন্স এসছে, সেই অ্যাম্বুলেন্সের দুজন ডক্টর ইতিমধ্যেই তারা ভেতরে পৌঁছে গিয়েছেন। এছাড়া তদন্তকারী যে এজেন্সি, সেই এজেন্সি যারা অফিসাররা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছেন, তারাও কিন্তু ভেতরে পৌঁছে গিয়েছেন, এবং সেখানে আইও, অর্থাৎ এই কেসের যিনি আইও রয়েছেন তিনিও কিন্তু ভেতরে গিয়েছেন। এবং কার্যত এই যেখানটা আমি দাঁড়িয়ে রয়েছি, এটাই কিন্তু মেন হচ্ছে কার্ডিওলজির যে ঢোকার যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে এইটা। এইখান থেকে কিন্তু কার্যত তারা ভেতরে ঢুকেছেন। এবং সেক্ষেত্রে তোমাকে যেটা দেখাবো যে এই যে কার্ডিওলজি যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের কিন্তু কার্যত যে মুখটা, সেই মুখে কিন্তু অ্যাডিশনাল ফোর্স ডিপ্লয় করা হয়েছে। আমরা জানি যে সুজয় কৃষ্ণ ভদ্রের ঘরের ওখানে কেবিনে ওখানে ফোর্স থাকতো, দুজন করে সিআরপিএফ থাকতো, কিন্তু কার্যত এই মুহূর্তে কিন্তু যে গেটটা, অর্থাৎ যেখান দিয়ে তাকে বেরিয়ে বার করে নেওয়া হতে পারে মনে করা হচ্ছে, সেইখান থেকে কিন্তু কার্যত সেখানেও কিন্তু অ্যাডিশনাল ফোর্স ডিপ্লয় করা রয়েছে। এবং কার্যত তারা হাতে হাত রেখে কিন্তু সেক্ষেত্রে একটা মানববন্ধন বা একটা সেফ প্যাসেজ মতন তারা তৈরি করার চেষ্টা করছেন। ফলে কার্যত বলা যেতে পারে যে সুজয় কৃষ্ণ ভদ্রকে জোকা ইএসআইতে নিয়ে যাওয়ার এই মুহূর্তে জোর তৎপরতা কিন্তু কার্ডিওলজি ডিপার্টমেন্টের মধ্যে চলছে। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি পিয়ালির কাছে যাব। পিয়ালি, ঘটনাচক্রে আজই আমরা দেখেছি যে রুদ্ধদ্বার শুনানি হয়েছে এই সম্পর্কিত মামলায়, যার আউটকাম সম্পর্কে এখনো পর্যন্ত সেভাবে কিছু জানা যায়নি। তারপর এই তৎপরতা এসএসকেএম চত্বরে কি জোরালো সম্ভাবনা, কি আরো জোরালো হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকু তাকে আজই জোকা ইএসআই এ নিয়ে যাওয়া হবে কণ্ঠ পরীক্ষার জন্য, যে কণ্ঠ পরীক্ষা নিয়ে দীর্ঘ চর্চা চলছে? একেবারে ঠিক এই ধরনের তৎপরতা আমরা 17ই সেপ্টেম্বর দেখেছিলাম। ইডির আধিকারিকরা ছিলেন, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ছিলেন, যখন ইডির আধিকারিকরা জোকা ইএসআই থেকে অ্যাম্বুলেন্স এসে গেছিল। কিন্তু শেষমেশ জানা যায় যে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তিনি আইসিইউতে শিফট হয়েছে। এবং আজকের যে চূড়ান্ত তৎপরতা সেটা আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সন্ধ্যেবেলা, যে ছবি গত 4 মাসে দেখা যায়নি। আমরা দেখেছি একাধিকবার ইডির আধিকারিকরা এসছেন এবং তারা ব্যর্থ হয়ে ফিরে গিয়েছে, কিন্তু
সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়ার জন্য যে তৎপরতা আজকে সন্ধ্যেবেলা দেখা যাচ্ছে, ইতিমধ্যেই ইডির আধিকারিকরা আইও মিথিলেশ কুমার মিশ্রা তিনি এসে পৌঁছেছেন, ইডির সিআরপিএফ এর যিনি সিও তিনি পৌঁছেছেন, জওয়ানরা তারা পৌঁছে গিয়েছেন এবং কার্ডিওলজি ডিপার্টমেন্টের মধ্যে এই মুহূর্তে ইডির আধিকারিকরা রয়েছে এবং অ্যাম্বুলেন্স একেবারেই গেটের সামনে প্রস্তুত রাখা রয়েছে। অর্থাৎ গত কয়েক মাস ধরে যে টানাপোড়েন চলছিল, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও একাধিকবার এখানে এসেও কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তাকে কিন্তু জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যেতে পারেননি ইডির আধিকারিকরা এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে আদালতের নির্দেশ মতো। এবং এর আগে আমরা দেখেছিলাম যে ইডির তরফ থেকে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছিল তার ভয়েস স্যাম্পল টেস্টের জন্য, সেটাও হয়নি। ফলে আজকে কলকাতা হাইকোর্টের রুদ্ধদ্বার শুনানির পর এই চূড়ান্ত তৎপরতা যেটা দেখা যাচ্ছে, তার থেকেই অনুমান করা হচ্ছে যে আর কয়েক মিনিটের মধ্যে, আর কিছুক্ষণের মধ্যেই সুজয় কৃষ্ণ ভদ্রকে কার্ডিওলজি ডিপার্টমেন্ট থেকে বের করে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার ভয়েস স্যাম্পল কালেকশন করা হবে। ইডির সূত্রের যেটা বক্তব্য, বেশ কিছু নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অডিও রেকর্ডিং তাদের কাছে রয়েছে, তার একটি কণ্ঠস্বর তাদের অনুমান সুজয় কৃষ্ণ ভদ্রের, এবং যেটা এই মামলা তদন্ত ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এভিডেন্স এবং সেটা আদতে সুজয় কৃষ্ণ ভদ্রের কিনা সেটা মিলিয়ে দেখার জন্যই তারা ভয়েস স্যাম্পল টেস্ট করতে চাইছেন। এবং আজকে এই মুহূর্তে আদালত চত্বরে যে একেবারে যে তৎপরতা, তাতে মনে করা হচ্ছে আজকে রাতের মধ্যেই সুজয় কৃষ্ণ ভদ্রকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং তার ভয়েস স্যাম্পল কালেকশন করা হবে। আমি আবারও একবার শ্রেয়সীর কাছে যাবো। শ্রেয়সী, অ্যাম্বুলেন্সে যারা এসেছেন তাদের সঙ্গে তুমি কথা বলার চেষ্টা করেছিলে, তারা কি মুখে কুলুপ, তারা কিছু বলছেন? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে অসম্ভব নীরবতা, এবং নীরবতা শুধু তাই নয়, সেক্ষেত্রে যাতে কোনো তথ্য বাইরে কোনোভাবে না যায় তাই জন্য তারা যার পড়ানোর চেষ্টা করেছেন। তাদেরকে বহুবার আমরা জিজ্ঞেস করার চেষ্টা করেছি যে তারা সুজয় কৃষ্ণ ভদ্রকে নিতে এসেছেন কিনা, কি অর্ডার রয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু তাদের পক্ষ থেকে কোনো আমরা নির্দিষ্টভাবে সেই তথ্য কিন্তু পাইনি। বরঞ্চ আমরা বারে বারে দেখেছি তারা যখন আধ ঘন্টা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে ওয়েট করছিলেন, সেই সময় কিন্তু তারা বারে বারে ফোন করছিলেন এবং সেই ফোন তারা কাকে করছেন, যখন ফোনে কিপ্যাড ডায়াল করছেন তখনও যাতে কেউ না দেখতে পায় কার্যত ফোনটাকে হাত দিয়ে ঢেকে তারা কথা বলছিলেন, এবং যখন তারা কানেও নিচ্ছিলেন তখনও তারা কার্যত হাত দিয়ে ফোনটাকে ঢেকে তারা কথা বলছিলেন। ফলে অসম্ভব একটা বলা যেতে পারে যে অসম্ভব একটা চূড়ান্ত গোপনীয়তা, সেই গোপনীয়তা অবলম্বন করে কার্যত আধ ঘন্টা তারা অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছিলেন এবং তারপরে শেষে আমরা দেখলাম যে সেখানে উপস্থিত তথা অ্যাম্বুলেন্সে করে আসা দুজন ডাক্তারের মধ্যে একজন ডাক্তার কাউকে একটা ফোন করলেন এবং তারপর থেকে নির্দেশ আসার পরেই কিন্তু কার্যত সেই অ্যাম্বুলেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সেখান থেকে এসে এই মুহূর্তে আমার সহকর্মীকে আমি দেখাতে বলবো যে এই মুহূর্তে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে থেকে এসে অ্যাম্বুলেন্সটা পুরোপুরি একদম দাঁড়িয়ে রয়েছে কার্ডিওলজির যে সামনে, যেখান থেকে কার্যত যেভাবে যে লাগানো হয়েছে অ্যাম্বুলেন্সটা সেটা খুব স্পষ্ট যে সকাল থেকে আমরা যেভাবে দেখছিলাম যে এইখানেই কিন্তু অ্যাম্বুলেন্স এইভাবে লাগানো থাকে যে কোনো পেশেন্টকে ঢোকা বা বেরোনোর জন্য, কার্যত সেই জায়গাতেই কিন্তু সেই পজিশনেই কিন্তু কার্যত এই জোকা ইএসআই যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটাকে এই মুহূর্তে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং সেক্ষেত্রে যে দুজন ডাক্তার এসেছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে ভেতরে ঢুকেছেন। শ্রেয়সী, পিয়ালি, তোমরা দুজনেই আমাদের সঙ্গে থাকো এবং যে মুহূর্তে ওখানে কোনো রকম আপডেট থাকবে বা কোনো রকম ডেভেলপমেন্ট থাকবে তাহলে আমাদের এই সম্পর্কে জানিও। আমি এই ছবি দেখাতে দেখাতে একটু চলে আসবো আলোচনায় এই প্রসঙ্গে। আমি প্রথমে জগন্নাথের কাছে আসি। জগন্নাথ, আজকে রুদ্ধদ্বার শুনানির পর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের এই তৎপরতা। খুব স্বাভাবিকই আছে, মানে এক কাকুকে বাঁচানোর জন্য এত ভাইপোরা, রাজ্য মানে স্টেট ভাইপো যাকে বলে, শুধু তো ভাইপো না, একজন ভাইপো না, কাকুর ভাইপো এবং তার সাথে স্টেট ভাইপো যারা হচ্ছে, যাদেরকে আমি ভাইপো মানে বলতে চাইছি, যারা হচ্ছে যাদের সরকারি কাজের যে দায়িত্ববোধ, কর্তব্যবোধ এবং সংবিধানকে মেনে, আইন কানুনকে মেনে কাজ করার যে প্রক্রিয়া তা বাদ দিয়ে একজন কাকুকে বাঁচানোর জন্য এত তৎপর ছিল এবং তার কণ্ঠস্বর রেকর্ড করতে দিচ্ছিল না, কণ্ঠস্বরের স্যাম্পল নিতে দিচ্ছিল না। তো আদালতকে হস্তক্ষেপ করে এমন নির্দেশ দিতে হয়েছে এবং যাতে সেখানে ক্যামেরায় অর্থাৎ সাংবাদিকরা না থাকে, কিছু গোপন নির্দেশ আমি বলবো না, সেই নির্দেশ যার কাছে পৌঁছেছে তারা পেয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা কাকুকে নিয়ে যেতে দেখছি। তাহলে নিশ্চয়ই তাহলে হচ্ছে যে এর পরেতে যে কাকু বলেছিলেন যে আমার সাহেবকে কেউ কোনোদিন ছুতে পারবে না, তাহলে আশা করব যে এই স্যাম্পল, ভয়েস স্যাম্পল টেস্ট হওয়ার পর নিশ্চয়ই সেই সাহেবকে ছোঁয়ার প্রক্রিয়াটা আরও ত্বরান্বিত। মৃত্যুঞ্জয়ের কাছে আসবো। মৃত্যুঞ্জয়, এই তৎপরতা, এতদিন ধরে এই কণ্ঠস্বরের স্যাম্পল, সেই কণ্ঠস্বরের স্যাম্পল নিয়ে এরকম টানাপোড়েন চলেছে। এই কণ্ঠস্বরের নমুনা নিয়ে আমার একটা অন্য কথা মনে পড়লো। কিছু বছর আগে আমরা দেখলাম নারদা কাণ্ডের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হলো, সেই কণ্ঠস্বর নেওয়া হলো, টিভিতে দেখলাম, তার ছবি আসলো, ভিডিও দেখলাম, সমস্ত কিছু হওয়ার পরে নারদা কাণ্ডের এখনও অবধি কী হয়েছে কেসের আমরা জানি না।
শুভেন্দু অধিকারী কোথায়? যেই নারদা কাণ্ডে নিয়ে 2016 সালে বিজেপির সদর দপ্তর থেকে সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী হাত পেতে টাকা নিচ্ছে দেখাচ্ছে, সেই ভিডিওটা নেই। কণ্ঠস্বর তো সেখানেও নেওয়া হয়েছিল, কণ্ঠস্বর কোথায় গেল? এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে মিথিলেশ মিশ্র যে ইডির অফিসার ছিল, সে কাজ করতে পারছে না, ঠিকমতো রিপোর্ট জমা দিতে পারছে না, হাইকোর্টের বিচারপতি তাকে ভৎসনা করলো, ভুল রিপোর্ট দিচ্ছে বলে ভৎসনা করলো, তাকে সরিয়ে দিল। 7 দিন পরে কেন্দ্রে কি এমন ঘটলো আবার মিথিলেশ মিশ্রকে পুনর্বহাল করতে হলো? আমরা বুঝতে পারছি, সব বাংলার মানুষ বুঝতে পারছে, রোজ একটা করে চিত্রনাট্য হচ্ছে, এই ওটিটি ওয়েব সিরিজে আসবে, ওটিটি প্ল্যাটফর্মে, এইগুলো নিয়ে কেউ ভাবছে না। না, বিষয়টা হচ্ছে কেউ কিন্তু নিজেদের দায় ঝেড়ে ফেলতে চাইছে না। জগন্নাথ দা যেমন বলতে শুরু করে প্রথমে স্টেট ভাইপো উল্লেখ করে দিলেন, কেননা ন্যাশনাল ভাইপো মহারাষ্ট্রে পাল্টে যায়, আবার আসামেও পাল্টে যায়, আবার গুজরাটেও পাল্টে যায়, তার জন্য উল্লেখ করে দিতে হবে। আবার মৃত্যুঞ্জয়দের দল তো পরিষ্কারই বলেছেন যে তৃণমূলে সবাই চোর নয়, তার মানে কিছু কিছু চোর থাকতেই পারে, সেই চুরির তদন্ত করবে কি? এখন প্রশ্ন হচ্ছে নারদা শুভেন্দুর হদিস মৃত্যুঞ্জয় খুঁজছে, কিন্তু একবারও ডান দিক বাম দিক তাকিয়ে সৌগতবাবুর খোঁজ করছে না, কিংবা অন্য তৃণমূলের এমপিদের খোঁজ করছে না। বিষয় হচ্ছে এই কণ্ঠস্বর, ভয়েস টেস্ট, এই কাকু, জেঠু, মাসি, মেসো, এমএলএ, এমপি সবই তো হলো, কাউন্সিলর সবই হলো, মাঝখান থেকে পিসি ভাইপোর গায়ে হাতটা পড়ছে না। তার কারণ এই কণ্ঠস্বর টেস্টের রেজাল্ট আর বিচারপতি, বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে ঘুরে বেড়ানো এই রাজ্যের চোরেরা, তারা জানে যে আসল সেটিং মাস্টার বসে রয়েছে দিল্লিতে, রাম মন্দির হবে, লোকসভার ভোট আসবে, ইডি সিবিআই এর আনাগোনা বাড়বে, মাঝখান থেকে সেটিংটা হয়ে যাবে, আসল চোরেরা জেলের বাইরেই থাকবে। প্যাঁচ কাটা নাট আছে না, প্যাঁচ কাটা নাটের মতন ঘুরে যাচ্ছে ইডি আর সিবিআই, কখনো কাকু, কখনো শান্তনু, কখনো কুন্তল। আপনার মনে হয় মানে মানুষ কি ঘাস কাটে নাকি? বাংলার মানুষ বুঝতে পারছে না যে নিয়োগ দুর্নীতিতে মানে যদি এরাই মাথা হয়ে থাকে, কাকু, চন্দন, কুন্তল, শান্ত, লপা, গপা, সপা, তার মানে এরাই সরকারটা চালিয়েছে, কারণ সরকারি চাকরি তো এদের হাত দিয়ে গেছে। তার এরা যদি সরকার চালায় তাহলে আর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সরকারে থাকার কোনো মানে হয় না, পদত্যাগ করাটা উচিত। আসল কথাটা বাংলার মানুষ বুঝতে চাইছে যে সিবিআই ওই ক্যামাক স্ট্রিট আর কালীঘাট পর্যন্ত পৌঁছতে পারছে না, কখনো পিজি, কখনো জোকা, কখনো কাকু, কখনো চন্দন, কুন্তল, শান্ত, মানে এই করে মানুষকে একটা আইওয়াশ করার চেষ্টা চালানো হচ্ছে, পুরোটাই একটা গটাপ খেলা চলছে। 30 সেকেন্ড নেব। এক হচ্ছে যে আমি আমার তৃণমূলের প্রতিনিধিকে বলতে চাই, উনি বলার চেষ্টা করলেন যে নারদ কাণ্ডেও হচ্ছে কণ্ঠস্বর নেওয়া হচ্ছিল 16 সালের ঘটনা, 23 সাল অবধি কিছু হয়নি। খুব ভালো কথা। তো তাহলে 23 সালের ঘটনা 33 সালে না হয় কাকুর এই চাকরি দুর্নীতির কোনো বিচার হতো না, তো কণ্ঠস্বরটা এই স্যাম্পলটা দিতে এত আপত্তি কেন? না, কার কি দিতে? আর দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে আমার সিপিআই কালীঘাটের কাকু কি বিজেপিতে চলে গেছে, স্যাম্পলটা 33 সালে হবে? সিপিআই না না, কালীঘাটের কাকু বিজেপিতে ঢুকে গেলে 33 সালে স্যাম্পলটা বলি। আর সিপিআই প্রতিনিধি যেটা বললেন, করছেন না শুভেন্দু বাবু, আমি বুঝতে পারলাম না, আপনি কার উপর ডিপেন্ড করছেন? সিপিআই প্রতিনিধি কালীঘাটের কাকু গ্রেফতার হলে মৃত্যুঞ্জয় সিপিআইয়ের প্রতিনিধি যিনি বলছেন যে স্টেট ভাইপোর কথা বলছি, বেচারা বুঝতে অসুবিধা হয়েছে, আসলে নন স্টেট অ্যাক্টর আর স্টেট অ্যাক্টর, আমি সেই স্টেট অ্যাক্টরের বদলে অর্থাৎ রাজ্য স্পন্সর্ড, রাজ্যের প্রযোজিত ভাইপো যারা, তার মধ্যে এসএসকেএম এর ডাক্তার আছে, আমি জুনিয়র আরেকজন ভাইপো যিনি হচ্ছেন যে আমাদের সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকু নামে যিনি বেশি পরিচিত, তাকে ইএসআই জোকায় নিয়ে যাওয়ার তৎপরতা তুঙ্গে আপাতভাবে, সেটাই মনে হচ্ছে। আমাদের সেদিকে নজর থাকবে, যে কোনো মুহূর্তে কিছু ডেভেলপমেন্ট সেখানে হতে পারে, আমরা সেটা সরাসরি আপনাদের দেখাবো। তার আগে একটু চোখ রাখবো মহুয়া মৈত্র প্রসঙ্গে। দেখুন, বিতর্ক পিছু ছাড়ছে না মহুয়া মৈত্রের। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে সাংসদ পদ গিয়েছে, এবার তার বিরুদ্ধে ফোনে আড়ি পাতার মতো বিস্ফোরক অভিযোগ উঠল। ঘটনাচক্রে পেগাসাস কাণ্ডে মোদী সরকারের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগে সরব হয়েছিলেন মহুয়া। এবার সেই একই অভিযোগে কাঠগড়ায় তৃণমূলের বহিষ্কৃত সাংসদ। মহুয়ার বিরুদ্ধে সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগের অন্যতম কারিগর ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দোহাদ্রাই। রাজনৈতিক মহলে তার আরও একটি পরিচয় রয়েছে, তিনি মহুয়ার প্রাক্তন ঘনিষ্ঠ বন্ধু। সেই জয় অনন্তই এবার নতুন তীর ছুড়লেন মহুয়ার দিকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সিবিআইকে লেখা চিঠিতে জয় অনন্তের অভিযোগ, তার ফোনে আড়ি পাচ্ছেন মহুয়া মৈত্র। ফোন নম্বর ট্র্যাক করে তার গতিবিধির উপরেও নজর রাখছেন মহুয়া। এই ষড়যন্ত্রে পশ্চিমবঙ্গ পুলিশের কয়েকজন শীর্ষ কর্তাও জড়িত বলে অভিযোগ।
এখানেই শেষ নয়। জয় অনন্তের আরও অভিযোগ, মহুয়া তার আরেক প্রাক্তন বন্ধু সুহান মুখোপাধ্যায়ের উপরেও নজরদারি চালিয়েছেন। এক জার্মান মহিলার সঙ্গে সুহানের ঘনিষ্ঠতা নিয়ে সন্দেহ করতেন মহুয়া, তাই পশ্চিমবঙ্গ পুলিশের কয়েকজন শীর্ষ কর্তার সাহায্য নিয়ে সুহানের কল ডিটেলসও বার করে ফেলেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ। চিঠিতে জয় আনন্দ দাবি করেন, পুলিশের থেকে মহুয়া জানতে পারেন যে তার প্রাক্তন বন্ধু সুহান দিল্লির একটি অভিজাত হোটেলে রয়েছেন। শটান সেই হোটেলে পৌঁছে যান মহুয়া, কিন্তু তাকে সুহানের রুমে যেতে দেয়নি হোটেল কর্তৃপক্ষ। এরপর সুহানকে হাতে নাতে ধরতে সেই হোটেলেরই একটি রুম বুক করেন মহুয়া। স্বরাষ্ট্রমন্ত্রী ও সিবিআইকে লেখা চিঠিতে জয় অনন্তের আরও দাবি, ওই জার্মান মহিলার কেরিয়ার নষ্টের চেষ্টা করেন মহুয়া। এমনকি তার অফিসে ইমেল পাঠিয়ে স্বার্থের সংঘাতে জড়িত থাকার অভিযোগ করেন। মহুয়ার বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তরজা শুরু হয়ে গিয়েছে। দেখুন, যে অভিযোগ এসেছে তো এর তদন্ত হওয়া উচিত, তো যদি হয়ে থাকে তো চিন্তার বিষয়। দিল্লিতে গিয়ে যদি দিল্লির কোনো ব্যক্তির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করে, তাহলে তো সিবিআইয়ের উচিত যে শুধুমাত্র সেই সাংসদ নয়, সাংসদের সাথে সাথে যে পুলিশ কর্তারা এতে হেল্প করেছে মহুয়া মৈত্রকে, তাদেরকেও অ্যারেস্ট করা এবং তাদের বিরুদ্ধে তদন্ত করা। আমার মনে হয় এটা একেবারেই অসত্য। মহুয়া মৈত্র কোনো সরকারি পদে নেই, সুতরাং উনি কারুর টেলিফোনে আড়ি পাচ্ছেন এই ক্ষমতা তো ওর নেই। ওকে যথেষ্ট কষ্ট দিয়েছে তথাকথিত আইনজীবী। গত শতাব্দীর 70-এর দশকে আমেরিকার রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল ওয়াটারগেট কেলেঙ্কারি। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ভোটের মুখে প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির দপ্তরে আড়ি পাতার চেষ্টা করেছিলেন। সেই কেলেঙ্কারি ফাঁস হতেই তদন্ত শুরু হয়। বিপদ টের পেয়ে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন নিক্সন। ভারতীয় রাজনীতিতেও সময় সময় ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছে। গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন অমিত শাহ এক মহিলার উপর আড়ি পেতেছিলেন বলেও অভিযোগ উঠেছিল। এবার আড়ি পাতার মতো মারাত্মক অভিযোগের সঙ্গে নাম জুড়িয়ে গেল সদ্য সাংসদ পদ খোয়ানো মহুয়ার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এখন পাওয়া যায় না। আমি মৃত্যুঞ্জয়ের কাছে শুরুতে আসি। জানিয়ে রাখি যে যে কোনো মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে বের করার সম্ভাবনা রয়েছে, আমরা যেটা দেখাবো। আমি তাকে মৃত্যুঞ্জয়ের কাছে আসি। মৃত্যুঞ্জয়, অত্যন্ত সিরিয়াস অভিযোগ পেগাসাস কাণ্ডে এই মহুয়া মৈত্র সহ তোমাদের দলের সাংসদরা তারা সুর চড়িয়েছিলেন এবং খুব সঙ্গত কারণেই সুর চড়িয়েছিলেন। সেই ক্ষেত্রে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তার প্রাক্তন বন্ধু এবং তার বান্ধবী তাদের সিডিআর সেটা বের করেছেন। প্রথমত বলি যে পুলিশের সাহায্য নিয়ে মহুয়া মৈত্র নিজে ক্যাপেবল এনাফ এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তবুও বলি যে দেখুন, এই ধরনের ঘটনা তো পুলিশের সাহায্য নিয়ে, স্টেট পুলিশের সাহায্য নিয়ে করবে। আমাদের স্টেট পুলিশে এরকম কোনো ঘটনা স্টেট পুলিশ করতে পারে না বা করছেও না। এক। 2 নম্বর কথা হলো, আমরা জানি আপনি যেটা বলছেন পেগাসাস, কিছুদিন আগে বিভিন্ন না পারবো না তো, আমি বলছি তো, এইভাবে বার করা যায় না। তার সার্ভিস প্রোভাইডার থেকে পারমিশন নিয়ে পুলিশের কেস ফাইল করে পুলিশ কেন চাইছে, তারপরে সেই সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নিয়ে তারপরে সিডিআর নিতে হয়, তার কিছু প্রসেস আছে। কিন্তু এইখানে দাঁড়িয়ে আমরা জানি যে অ্যাপেল থেকে তার আইফোনে নোটিফিকেশান গেছিল, সেখানে দাঁড়িয়ে ওয়ার্নিং যে স্টেট স্পন্সর অ্যাটাক হচ্ছে সেই দেওয়ার জন্য অ্যাপেলের যে ম্যানেজিং ডিরেক্টর ইন্ডিয়া বিরাট ভাটিয়াকে ডেকে নিয়ে কেন্দ্রীয় দপ্তর থেকে ভৎসনা করা হয়েছে, বলেছে এই উইথড্র করতে হবে, নোটিশ দেওয়া যাবে না। এবং সেই মিস্টার ভাটিয়া বলেছেন যে এটা আমার হাতে নেই, এটা আরও 110টা কান্ট্রিতে চলে অ্যাপেল, প্রত্যেকটি জায়গায় ইন্টারন্যাশনাল পলিসি। আমি বলছি এটা করে পেগাসাসের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্ট করে, স্টেট গভর্নমেন্ট এইসবের মধ্যে জড়িত নয়। হোয়াটসঅ্যাপের প্রিন্ট আউট দিয়ে জয় আনন্দ দেহেদার জয় আনন্দ তিনি অভিযোগ করেছেন সিবিআই এর কাছে। না, সিবিআই অভিযোগ করেছে, তদন্ত হবে কে কার কার বার করেছেন। উনি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যুক্ত আছে, উনি নিজের কল ডিটেলস কে বার করেছে, কাকে দিয়েছে, এগুলো পুরোটাই তদন্তের বিষয়। গোটাটাই কি বিজেপির তরফ থেকে, কেন্দ্রের তরফ থেকে করা হচ্ছে? প্রশ্নটা মহুয়া মৈত্রর সঙ্গে সম্পর্কিত কোনো ব্যক্তির সিডিআর বের করা এবং তার পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের কাছে কমপ্লেন হওয়া বিষয়টা না। আমরা দেখছি এক্স হ্যান্ডেলে যে কোনো একটি ফোন নাম্বার এবং তার বিস্তারিত হচ্ছে তার কল ডিটেলস উইথ লোকেশন সেখানে রয়েছে, তার মানে সেটা বাইরে বেরিয়েছে।
এবং অভিযোগটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের সিনিয়র পুলিশ অফিসারদের কন্নাইভেন্সে তারা হচ্ছে এই কাজটি মহামৈত্র করেছে। এটা হচ্ছে সিবিআইয়ের কাছে অভিযোগ জমা পড়েছে, তদন্ত সাপেক্ষ, এটা বলা যায় না। কিন্তু আমি যে বিষয়টা বলতে চাই যে কিভাবে একটি লফুল ইন্টারসেপশন হতে পারে। জয়ন্তদা আছে, জয়ন্তদা আরো ভালো বলতে পারবেন। পশ্চিমবঙ্গের বিভাসবাবু আছেন, যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হোম বা হোম সেক্রেটারি যিনি থাকেন তাকে প্রতিদিন লিখিত অর্ডার সই করতে হয় একদম স্পেসিফিক কেস দিয়ে, অথবা হোম সেক্রেটারির অনুপস্থিতিতে কোনো একজন আইজি হোম ডিপার্টমেন্টের হোক বা পুলিশ ডিপার্টমেন্টের হোক, যাকে এটা অথরাইজ করা থাকে, তিনি 7 দিনের জন্য ইন্টারসেপশনের জন্য নিতে পারেন। আমরা যেটুকু জানি যে প্রতিদিন 250 থেকে 300 ইন্টারসেপশনের অর্ডার হোম সেক্রেটারিকে সাইন করতে হয়। এবং জেনে রাখুন এটা যে হোম সেক্রেটারি বাড়ি যাওয়ার আগে ওই 250-300 সাইন করাটাও রুটিন কাজ, লফুল ইন্টারসেপশন। এবং আমাদের কাছে যেটুকু খবর আমরা জানি যে প্রতিদিন 300-350 মানে মাসে আপনার 9000 চাপে, নতুন ফোন চাপে, এবং গড়ে 35 থেকে 50,000 ফোন আমাদের 5টা এজেন্সি অর্থাৎ সিআইডি, এসটিএফ দুটো স্টেট পুলিশের, কলকাতা পুলিশের, এসবি, আইবি এবং ইকোনমিক্স উইংসকে এখন দেওয়া আছে কিনা জানি না, পরে এলআইইউ লোকাল ইন্টেলিজেন্স ইউনিট যে তৈরি হয়েছে এসপিদের কাছে, তাদের সবাইকে ইন্টারসেপশন রাইট দেওয়া হচ্ছে। কিন্তু লফুল ইন্টারসেপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে হোম সেক্রেটারির সই বা একদম স্পেসিফিক আইজির সই ছাড়া এটা নেওয়া যায় না। প্রশ্ন উঠছে যে এই পশ্চিমবঙ্গের কোন পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসার কে আমি জানি, তার সঙ্গে মহামৈত্র কি সম্পর্ক আমি জানি, সেটা প্রকাশ্যে বলা যায় না, যেমন সিডিআর বের করা যায় না। কিন্তু পশ্চিমবঙ্গের সেই পুলিশ অফিসার তিনি এখন কোন পোস্টে আছে সেটাও আমি জানি, তার ক্রমাগত এত উত্তরণ হচ্ছে কেন তাও আমি জানি, কিন্তু প্রকাশ্যে বলা যায় না। কিন্তু এই সেই মহিলা, এই সেই এমপি, এবং তার উপর আমি আপনার বলার সময় চিৎকার করি, কার ফোন নিয়ে হচ্ছে আমি তার সঙ্গে ব্যক্তি সম্পর্ক কি জানি না। এই ভদ্রলোক হচ্ছেন, যেই ভদ্রলোক যদি তার ফোন নাম্বার এটি হয়ে থাকে সেটাও আমার জানা নেই, সেই ভদ্রলোক হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট অন রেকর্ড। সেই ভদ্রলোক এখানকার একজন এমপিকে কোল কেসে সুপ্রিম কোর্টে ডিফেন্ড করেছেন। শুধু তাই নয়, বহু মামলাতে রাজ্য সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড হওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের বহু গুরুত্বপূর্ণ মামলায় তিনি করেছেন। এবং কার বিরুদ্ধে স্পর্শকাতর তার ফোন নাম্বার। এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে আমরা অন্ততপক্ষে জানি না দৃশ্যত বা কোনোভাবে প্রকাশে তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ডস আছে। তাহলে এরকম একটি ব্যক্তির ফোন নাম্বারের তার কল ডিটেলস রেকর্ড যদি একজন এমপির নামে অ্যাট্রিবিউটেড হয়, ক্রিমিনাল, আমার এখানে বক্তব্য, যদি ক্রিমিনাল রেকর্ডস থেকে থাকে, যদি লফুল ইন্টারসেপশন হয়, সেটা কারো কিছু বলার নেই। কিন্তু লফুল ইন্টারসেপশন হলে ডেফিনেটলি সেই সিডিআর একজন এমপির কাছে পৌঁছানোর এক্স্যাক্টলি কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ এক্স্যাক্টলি সো। এবং এমপি সেই অথরিটি নেই, কোনো সাংসদের অথরিটি নেই। এবং এই এমপি কোন এমপি পেগাসাসের মাধ্যমে এবং বাথরুম টু বেডরুম সেটা দিয়ে এটাকে জাস্টিফাই করা যায় না, সেটা দিয়ে এটাকে জাস্টিফাই করা যায়। আমি বলতে চাইছি সেটা দিয়ে এটাকে জাস্টিফাই করা যায়। আরো একটা বিষয় এটা বাবু, এটা তোমার পেগাসাসটা সিরিয়াস নয় বলছি, আমি আসছি তোমাকে সুযোগ দেব ভাই, তুমি এসো। আমার অ্যাপেলের যে হ্যাকিং বলছে, অ্যাপেল যে বলছে স্টেট স্পন্সর হ্যাকিং যেটাকে বলছেন আমার শেষ করতে দাও, তুমি পাবে, তুমি ইউ উইল গেট কিউ ফ্রম মি। তো দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে আমাদের এখানে যখন এলডব্লিউ মুভমেন্ট চলছিল, মাওবাদী মুভমেন্ট চলছিল, ঠিক সেই সময় হচ্ছে এই 35 থেকে 50,000 ফোন হচ্ছে মাসে চাপতো। কিন্তু সমস্যা হচ্ছে দেখো এখন আর মাওবাদী সমস্যা নেই, পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার খুব খারাপ, তাহলে রাজ্য সরকারকে মানতে হয়, রাজ্য সরকার সেটাও মানে না। কিন্তু তারপরেও লফুল ইন্টারসেপশন কিন্তু এই 35 থেকে 50,000 এটা আর কমছে না। আমার বক্তব্য হচ্ছে যে এই সেই মহিলা, যে মহিলা বলে আমার ফোনে মেসেজ এসেছে, আমার ফোন হ্যাক হয়ে গেল, এই সেই মহিলা যিনি ভারতবর্ষের এতগুলো সাংসদ বলেছে, এরপর বলবে ভারতবর্ষের এতগুলো সাংবাদিক বলেছে, চিৎকার করেন, এই সেই মহিলা যিনি আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে সিডিং নিয়ে এইসব বলা হচ্ছে, সংসদে বলা হচ্ছে, কিন্তু তিনি হচ্ছে নিজে স্কুপিং করেন। যেমনটা একটু আগে জগন্নাথ যেটা বলছিল যে লফুল ইন্টারসেপশনের একটা প্রসেস রয়েছে, এবং সেটা আমরা জানি যে উচ্চপদস্থ আমলা তার অ্যাপ্রুভাল ছাড়া, তার অনুমোদন ছাড়া সেটা সম্ভব নয়। একজন সাংসদ কোনো ক্ষমতা বলে কি কোনো ব্যক্তির, কোনো সাধারণ নাগরিক, তার বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ডস থাকুক বা না থাকুক, একজন এমপি বা যে কেউ, আর যদি ইচ্ছা করি আমি কারো সিডিআর অ্যাক্সেস করতে পারি? হ্যালো, হ্যাঁ বিভাসদা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে কখনোই সম্ভব না সেটা পারা। আমাদের ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট সেকশন 5 সাবসেকশন 2 এবং রিসেন্টলি আমাদের টেলিগ্রাফ অ্যাক্ট, ওয়্যারলেস টেলিগ্রাফি অ্যাক্ট মিলে আমাদের নতুন একটা আইনও এসছে। তো আমাদের যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, যে ইন্টারসেপশনের জন্য কতগুলো স্পেসিফিক কারণ আছে, যেমন
ইনভেস্টিগেশন বা অন্য কোনো দেশের সঙ্গে যদি শত্রুতাপূর্ণ কনসেপ্টের ব্যাপার থাকে, এরকম কিছু কিছু জায়গা আছে যেখানেই কেবল কিছু মানে যারা কম্পিটেন্ট অথরিটি বা অফিসার্স তারা কম্পিটেন্ট গভর্নমেন্ট, যেমন উনি বলছিলেন একজন আপনাদের এখানে যে জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসার বা হোম সেক্রেটারি লেভেলের অফিসার জেনারেলি, আমরা দেখেছি এই ঘটনাটা মৌপিয়া নতুন নয়। 1999-এ পিইউসিএল একটা এনজিও, এরা একটা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিল, যেখানে দেখা গেল যে যারা ক্ষমতায় থাকে তারা কিন্তু এই ইন্টারসেকশনে মাঝে মাঝে আনলফুল কাজে যোগদান করে, এবং সেই কারণে 17-18টা পয়েন্ট গাইডলাইন অনারেবল সুপ্রিম কোর্ট দিয়ে দিলেন, যার বেস করে ইন্ডিয়ান টেলিগ্রাফ রুল 419A এলো, যাতে ইভেন এটুকু শুধু না, যদি কোনো লফুল ইনভেস্টিগেশনেও কেউ সিডিআর নিয়ে থাকে কাউকে অ্যারেস্ট করার জন্য, এবং সেই সিডিআর যদি আলটিমেটলি ট্রায়ালে না লাগে, তাহলে তার দায়িত্ব হচ্ছে সেই সিডিআরটাকে ডিস্ট্রয় করে দেওয়া। মানে এতটা লেভেলে মানুষের প্রাইভেসিকে সম্মান দেওয়া হয়েছে আমাদের কনস্টিটিউশনে। শুধু তাই না, আফটার প্রুকটুস্বামী জাজমেন্ট এগুলো তোমরা ভাবতেই পাচ্ছি না যে কারোর দুজনের মধ্যে, তোমার আমার মধ্যে ধরো কথোপকথন আছে, কেউ বাইরে থেকে স্পুপ করবে, এটা পসিবল নয়। যদি একদম ব্যক্তিগত স্তরে, মানে কারো প্রাক্তন বন্ধু, তার বান্ধবী, মানে এই ব্যাপারে তো রাষ্ট্রের ঢোকার কথাই নয়। এটা তো ধরে নেওয়াই যেতে পারে যে অন্তত অ্যাডিশনাল হোম সেক্রেটারির খেয়ে দে এতটুকু কাজ রয়েছে যে তিনি সেটাতে অনুমোদন দেবেন। তার মানে এটা গোটাটাই যদি হয়ে থাকে তাহলে একদমই ইল্লিগাল। এবং এটা যদি হয়ে থাকে, যার এটা হয়েছে তিনি কেন রিট অ্যাপ্লিকেশন এক্সারসাইজ করছেন না? তিনি হাইকোর্টে 226 বা অনারেবল সুপ্রিম কোর্টে গিয়ে 32 কেন ইনভোক করছেন না? এবং তিনি যদি মনে করেন তার কাছে স্পেসিফিক, আই ডোন্ট নো, মানে আজকে যদি আমার ফোনটা ট্যাপ হয় বা তোমার ফোনটা ট্যাপ হয়, এটা কিন্তু বোঝা অত সোজা না যে আমার ফোন ট্যাপ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত যে এজেন্সি ইন্টারসেপশন করছে, এবং এজেন্সিও আমি এখানে বলে রাখি বিভাসদা কিভাবে বিষয়টা সামনে এসেছে, অন্তত এই অভিযোগটা সামনে এসেছে। প্রথমত যার নাম করা হয়েছে, যার ফোনে নজরদারি হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে জয় আনন্দ দেহদারাইয়ের তরফ থেকে, তিনি এই সম্পর্কে অবগত ছিলেন কি ছিলেন না সেটা আমাদের কারো জানা নেই, কারণ এখনো পর্যন্ত তার তরফ থেকে কোনো বক্তব্য আসেনি। জয় আনন্দ দেহদারাই সিবিআইকে যে চিঠিটা লিখেছেন সেখানে তিনি একটা স্ক্রিনশট পাঠিয়েছেন, তার সঙ্গে মহুয়া মৈত্রের, তার কথা মতো, তার দাবি মতো তার সঙ্গে মহুয়া মৈত্রের 2019 সালের হোয়াটসঅ্যাপ কথোপকথনের একটা স্ক্রিনশট, যেখানে সেই সিডিআর মহুয়া মৈত্র নাকি পাঠিয়েছেন জয় আনন্দ দেহদারাইকে। বিষয়টা এখানে দাঁড়িয়ে আছে। ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসছে এই আলোচনায়, এবং একই সঙ্গে চোখ রাখবো এসএসকেএম এর দিকেও। দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। মহুয়া মৈত্র প্রসঙ্গে আলোচনায় ফিরবো, তার আগে আরও একবার সরাসরি চলে যাব এসএসকেএম এ, কার্ডিওলজি ডিপার্টমেন্টের বাইরে। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন পিয়ালি মিত্র। পিয়ালি, একেবারে চূড়ান্ত পর্যায়ের যে প্রস্তুতি সেটা কিন্তু ইতিমধ্যেই সারা হয়ে গেছে এই সিআরপিএফ এবং ইডির আধিকারিকদের তরফ থেকে। আমি একটু যদি ছবিটা দেখাই, একেবারে গেট যেটা রয়েছে কার্ডিওলজি ডিপার্টমেন্টের যে গেটের ভেতর দিয়ে ইডির আধিকারিকরা প্রবেশ করেছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এখানে রয়েছে। অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে এবং এই অ্যাম্বুলেন্সের ঠিক আগে একদিকে ইডির আধিকারিকদের গাড়ি, তার সঙ্গে একটা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের গাড়ি, এবং তার পেছনে অর্থাৎ অ্যাম্বুলেন্সের পেছনেও আরও একটা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের একটা গাড়ি থাকবে। এবং সেই নিরাপত্তার ঘেরাটোপেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তাকে আর কিছুক্ষণের মধ্যেই এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগ থেকে বের করে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এবং সেই চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু সিআরপিএফ এবং ইডির তরফ থেকে সারা হয়ে গেছে। এবং শেষ পর্যায়ে একেবারে যে কার্ডিওলজি ডিপার্টমেন্টের 1 নম্বর যে বেড, সেখানে তিনি ভর্তি রয়েছেন, এবং সেখান থেকেই একেবারে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে বের করে আনা হবে বলেই মনে করা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখো পিয়ালি, এবং আমাদের অ্যালার্ট করো। আমরা যে মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্রকে বের করে আনা হবে আমরা সেখানে সরাসরি চলে যাব। আমি একটু অশোকদার কাছে আসি। অশোকদা, ফোনে নজরদারি, এবং প্রশ্ন হচ্ছে যদি এই অভিযোগ সত্যি হয়ে থাকে, সবচেয়ে যেটা এর মধ্যে স্ট্রাইকিং, ডেফিনেটলি আমাদের রাজ্য পুলিশের যে শীর্ষ কর্তারা, তাদের দক্ষতা, তাদের ইন্টিগ্রিটি প্রশ্নাতীত, কিন্তু কেন একজন ইন্ডিভিজুয়ালের ব্যক্তিগত স্বার্থে তার কোনো প্রাক্তন বন্ধু বা প্রাক্তন বয়ফ্রেন্ড বা তার গার্লফ্রেন্ড, তার উপর নজরদারি হবে? কিসের ভিত্তিতে? এটা কাজ পুলিশের।
মৌপিয়া, এটা পুলিশের কাজ নয়, এবং এই ঘটনা যে যদি ঘটে থাকে, যে পুলিশ কর্তারা এই কাজ করেছেন তারা যেমন দোষী, যিনি এই কাজে পুলিশ কর্তাদের নিযুক্ত করেছেন, যা নিয়ে আলোচনা হচ্ছে, প্রথমত তার তো সেই অথরিটি নেই নিযুক্ত করার। না না, আমি বলছি আর কি আনঅফিসিয়ালি নিযুক্ত করা, প্রভাব খাটিয়েছেন, তিনি যেমন দোষী। এবং পাশাপাশি যে নামটা উঠে আসছে জয় আনন্দ, আপনি ভাবুন 2019 সালে এই ঘটনাটা জয় আনন্দের কাছে এসেছে। জয় আনন্দ তো একদম দুধ পিতে বাচ্চা ছিলেন না 2019-এ, উনি তখন বুঝতে পারেননি এরকম একটা গণিত কাজ হয়েছে। আজকে 2023 এসে উনি বুঝতে পারছেন এইরকম একটা গণিত কাজ হয়েছে। সুতরাং জয় আনন্দকে আজকে কারা পেছন থেকে চাবি দিয়ে মহুয়া মৈত্রের পেছনে লাগিয়ে দিল, সেটাও কিন্তু $1 বিলিয়ন কোশ্চেন। আমি জগন্নাথের কাছে এ প্রসঙ্গে আসবো, তার একটা সৈকত আর সুমনদার কাছে আসি। সৈকত, না দাদা যদি আড়ি পাতার ট্রেনিং দিয়ে গোটা দেশটাকে বেঁধে ফেলতে চান, তাহলে দিদি, আমরা বারে বারে বলি যে দিল্লিতে মোদী সরকারের স্টাইল আর তৃণমূলের একজন নেত্রী তার স্টাইল একই রকমই হয় না। কিন্তু আমার এখানে আমি বারবার যেটাকে স্পেসিফিক্যালি আমি যেটা মেনশন করছি, রাষ্ট্রের কিছু ক্ষেত্রে রাষ্ট্রের সম্পর্কে, রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে, রাষ্ট্র সত্যি সার্ভেলেন্স করে কিনা সাধারণ নাগরিকদের, এ নিয়ে প্রচুর চর্চার অবকাশ রয়েছে, তা নিয়ে পক্ষে বিপক্ষে নানান মত রয়েছে। আমি বারবার বলছি, মহুয়া মৈত্র ইজ নট ইকুয়াল টু রাষ্ট্র। একজন ইন্ডিভিজুয়াল, কালকে আমি যদি গিয়ে বলি যে আমার এর জগন্নাথের সিডিআর চাই বা সৈকত গিরির সিডিআর চাই, দেখুন আমি সেটা পেতে পারবো? দেখুন, আমি যে একজন সাংসদ এই ক্ষমতা পান না। সাংসদের ক্ষমতা তাহলে মিসইউজ করা হয়েছে। সাংসদের ক্ষমতা মিসইউজ আজকে তো শুধু হচ্ছে এমনটা নয়, আপনি বারে বারে যদি দেখেন আরামবাগের তৃণমূলের এক সময়ের কাউন্সিলর, তার বক্তব্য, সাংসদ, তার বক্তব্য আমরা দেখেছি। একের পর এক তৃণমূলের এমএলএ এমপির বক্তব্য ভাইরাল হয়েছে। আমি যে কথাটা বলতে চাইছিলাম, দেখুন কৃষ্ণনগরে আমি এতক্ষণ ভাবছিলাম যে এই বিষয়ে, এই সাবজেক্টে আলোচনায় বলবোটা কি। কৃষ্ণনগরের দুটো মূল সমস্যা, বিশেষ করে বর্ডার এরিয়া, বাংলাদেশ বর্ডার এরিয়ার মানুষদের, তাদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি দেওয়ার ইস্যু রয়েছে, রাস্তাঘাট, পানীয় জল, এবং খুব রিসেন্ট একটা ইস্যু মাথা চাড়া দিচ্ছে সিএ ইস্যু। কৃষ্ণনগরে একটা ব্রিজের সমস্যা দীর্ঘদিনের। কৃষ্ণনগরে 350 থেকে 400 ছেলে মেয়ে যারা এসএসসি প্রাইমারিতে প্রতারিত, তাদের দাবি দেওয়ার প্রশ্নে, তাদের আন্দোলনের প্রশ্নে তো একবারও হয়নি। এগুলো সাংসদ, একজন মাননীয় সাংসদ, তিনি তার ব্যক্তিগত ক্ষমতার ব্যবহার করে নিজের ব্যক্তিগত জীবনকে কোথাও না কোথাও মিসইউজ করছেন। স্নুপিং অত্যন্ত সিরিয়াস একটা অভিযোগ। ওয়াটারগেট কেলেঙ্কারি থেকে শুরু করে একের পর এক নজরদারি, আড়ি পাতা, এটা খুব গর্হিত অপরাধ হিসেবে গণ্য হয়। এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই অভিযোগ, যেটা অত্যন্ত সিরিয়াস। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল। প্রাক্তন সিনেমায় ইমন চক্রবর্তীর গান ছিল, যে গানটার জন্য ইমন চক্রবর্তী রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন। আমি যা বুঝতে পারলাম, এটা পুরোটা প্রাক্তনদের সমস্যা, প্রাক্তন ভার্সেস প্রাক্তন, আবার প্রাক্তন। এবং তাতে যেটা দাঁড়াচ্ছে, আমি কংগ্রেসের মুখপাত্রের বক্তব্যের সাথে একদম একমত। জয় অনন্ত দেওগ্রাই যেটা করেছেন, উনি যা অভিযোগ করছেন, সেটা উনি পুরোটা মহুয়া মৈত্রর কাছ থেকে শিখেছেন। মহুয়া মৈত্র তার প্রাক্তনের জার্মান বান্ধবীর জীবনে ক্ষতি করবার জন্য যা যা করেছিলেন, যা যা মেলটেল লিখেছিলেন, উনি সেই মেলটার হয়তো মানে ওপরের নামগুলো চেঞ্জ করে দিয়ে একইভাবে সিবিআই কে পাঠিয়েছে। কিন্তু এইটা হচ্ছে মানে প্রবলেম। ওই জন্য বললাম না, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর। প্রাক্তনের প্রতি যদি এত আকর্ষণ থাকে, তাহলে গলার স্বরও আছে। রাজনীতিতে একটু বিপদ ডেকে আনি। আমি জানি জগন্নাথ তার পুরনো সাংবাদিকতার অভিজ্ঞতা দিয়ে অনেক কিছু জানে, কি ভাবে ট্যাপিং হয়েছে ইত্যাদি। আমারও মনে আছে। সমস্যা হচ্ছে, যেমন গীতা পাঠের বিকল্প চণ্ডী পাঠ হতে পারে না, তেমনি পেগাসাসের বিকল্প ব্যক্তিগত আড়িপাতাও হতে পারে না। এইটা যত তাড়াতাড়ি আমরা রাজনীতিতে বুঝে যাব, তত মঙ্গল। কিন্তু সুমনদা, প্রশ্নটা তো এখানেই, যে এই যে আপনি বলছেন প্রাক্তন কোনো ইন্ডিভিজুয়ালের, তিনি যেই হন, আবারও বলছি, অন্তত আমাদের এই ফোরামে কোনো ইন্ডিভিজুয়ালের প্রাক্তন ভার্সেস প্রাক্তন ভার্সেস প্রাক্তন ভার্সেস প্রাক্তন প্রাক্তন এসব নিয়ে কারো কিছু বলার নেই। পয়েন্ট একটাই, যে কেন, যদি এই অভিযোগ সত্যি হয়ে থাকে, তাহলে ফোনে নজরদারি, প্রথমত এই ফোনে নজরদারির অথরিটিটা সাংসদকে কে দিল, ক্ষমতাটা কে দিল, এবং কেন তার নির্দেশে বা তার অনুরোধে বা তার উপরোধে কেন
কোনো পুলিশ আধিকারিক বা পুলিশ আধিকারিকদের একাংশ এটা করলেন? এই প্রশ্নটা তো অত্যন্ত ভাইটাল। দেখুন, মানে ব্যক্তিগত বিষয়ে ঢোকাটা তো খুব মুশকিল। জগন্নাথ একটা ইঙ্গিত দিয়েছেন, মানে এখানে তো কনস্ট্যান্ট মানে প্রাক্তন আর বর্তমান, এটা প্রায় না মানে সিনেমার মানে পাঠান সিনেমার মতো কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাচ্ছিল। আপনি বুঝতে পারছেন না কে এখন প্রাক্তন আছেন, কে বর্তমান হওয়ার ইচ্ছে হেল্প করছেন, কে আবার প্রাক্তন হয়ে যাচ্ছেন, আবার কে বর্তমান হওয়ার ইচ্ছে পুরো স্ক্রিন রেকর্ডটা রেখে দিচ্ছেন যে মানে ওই ভদ্রলোক সুহান মুখোপাধ্যায়ের ওপরে কিভাবে নজরদারি হয়েছে, কিভাবে হোটেলে যাওয়া হয়েছে। জগন্নাথ একটা ইঙ্গিত দিয়েছেন যে কে বর্তমান কে প্রাক্তন, এই মানে কনস্ট্যান্ট যে ইন্টারসেকশনটা হচ্ছিল বা এত দ্রুত ফেস আপ হচ্ছিল, তাতে যেটা একটাই হয়েছে যে রাষ্ট্র ব্যবস্থা এবং আমাদের গোপনীয়তাটা একেবারে পুরো মানে প্রহসনে পরিণত হয়ে গেছে। আবার বলছি যে বিজেপি যারা পেগাসাসকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে আজ কিছু বলাটাই মুশকিল হয়ে যাচ্ছে, কারণ মহুয়া মৈত্র তার চাইতে গর্হিত অপরাধ করেছেন বলে তার প্রাক্তন অভিযোগ করছেন, এবং সেই অভিযোগটা করছেন তার ব্যক্তিগত স্বার্থে মহুয়া মৈত্রটা করেছেন বলে। যেটা আপনি যে প্রশ্নটা করছেন যে রাষ্ট্রের নজরদারির চাইতেও বিপজ্জনক। একটা লোক যদি ব্যক্তিগত কারণে কারো উপর নজরদারি করতে শুরু করে দেয় তাহলে আপনি কি করবেন? মানে এক্স্যাক্টলি সুমনদা, এটাই পয়েন্ট যে মোটামুটি ধরুন আপনার কিছু কন্ট্যাক্টস রয়েছে এখানে উপস্থিত, জগন্নাথ তার কিছু কন্ট্যাক্টস রয়েছে, সে দীর্ঘদিন সাংবাদিকতা করেছে, মৃত্যুঞ্জয় শাসক দলের একজন মুখপাত্র তার কিছু কন্ট্যাক্টস রয়েছে, অশোক ভট্টাচার্য তার কিছু কন্ট্যাক্টস রয়েছে, সৈকত গিরি তার কিছু কন্ট্যাক্টস রয়েছে, বিভাস দা দুধে সাইবার ল এক্সপার্ট তার কিছু কন্ট্যাক্টস রয়েছে। এই সব কন্ট্যাক্টসগুলোকে কাজে লাগিয়ে যদি ইল্লিগাল অ্যাক্টিভিটি করা হয়, সাধারণ নাগরিকের ওপর নজরদারির উদ্যোগ নেওয়া হয় এবং সেটা এক্সিকিউট করা হয়, এটা তো অত্যন্ত ঘোরতর অপরাধ। না মৌপিয়া, এটা কন্ট্যাক্টসের প্রশ্ন না, এটা প্রাক্তন এবং প্রাক্তনের প্রশ্ন। কারণ এক প্রাক্তন থেকে আপনি আরেক প্রাক্তনে শিফট করছেন বা বর্তমানে আসছেন, তখন পুরনো প্রাক্তনকে আপনি একটু টাইট দিতে চাইছেন। আবার যখন আপনি সেই বর্তমানকে প্রাক্তন করছেন, তখন পুরনো যে প্রাক্তন সে আপনার সমস্ত মানে প্রাক্তন তথ্য ফাঁস করে দিচ্ছে। কনট্যাক্টসের চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে পার্সোনাল লাইফকে আপনি যখন রাষ্ট্রের সঙ্গে জুড়ে ফেলেন তখন সমস্যা। একেবারে আমার এখানে মৃত্যুঞ্জয়ের কাছে প্রশ্ন, মৃত্যুঞ্জয় এখনো পর্যন্ত সেটা আদানি ভার্সেস হীরানন্দানি কেস হোক, যেখানে আদানির বিরুদ্ধে প্রশ্ন লোকসভার পোর্টালের লগ ইন ক্রেডেনশিয়াল ইউজ করে হীরানন্দানির এন্ড থেকে হয়েছিল, সেটা হোক, যেখানে 39টা প্রশ্নের মধ্যে মাত্র একটা কৃষ্ণনগর সম্পর্কিত ছিল, সেখানেও এই প্রসঙ্গ, সেটাও হীরানন্দানি এবং আদানি ইন্টারেস্টের সঙ্গে যুক্ত ছিল, বাকি সমস্ত কিছুই আইদার হীরানন্দানির পক্ষে অথবা আদানির বিপক্ষে। তারপর এইটা, এখানেও কোনো সমাজ সেবা নেই, কোনো সমাজ সংস্কারমূলক কিছু নেই। ঠিক, এর দায় দল নিচ্ছে কেন? আচ্ছা, প্রথম কথা দল কি দায়, দলের এম্বারাসমেন্ট হচ্ছে না? আচ্ছা, প্রথম কথা দল কি দায় নেবে না নেবে সেটা দলের উপরই ছাড়ুন না, তৃণমূল কংগ্রেসের ব্যাপারটা তৃণমূল কংগ্রেসকে বুঝতে দিন। দ্বিতীয় কথা হলো যদি প্রাক্তন নিয়ে এত আলোচনা হলো, না সংবাদ মাধ্যম তাহলে কি করতে আছে? না নিশ্চিতভাবে আছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্যাপারটা আমরা কার পিছনে থাকবো, কাকে সাপোর্ট করব, সেটা তো তৃণমূল কংগ্রেসের ব্যাপার। তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্রের পাশে আছে, আপনি সেটা ঠিক করে দিতে পারেন না বা অন্য কোনো দল ঠিক করে দিতে পারে না। প্রশ্ন তুলবেন, কিন্তু দল কেন আছে, দল কেন আছে, দল কেন থাকবে, দল কার পাশে আছে? দল তো কিছুদিন 2 মাস আগে ধর্ষণ হয়েছে, তাদের সাথে নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীর ছবি আছে, স্মৃতি ইরানির ছবি আছে, পাশে দাঁড়ায়নি। তাহলে সেটাই বক্তব্য, কার পাশে দাঁড়াবে মহুয়া মৈত্র সাংসদ? এইসব ওই প্রাক্তনের আলোচনা আমি বর্তমানে 24 ঘন্টায় আছি। সেই বর্তমান সিপিআইএম বামফ্রন্ট সিপিআই মুখ খুললেই মানে খুন, ওইসব নিয়ে আলোচনা করে লাভ নেই। সে দেখা যাবে মহুয়া মৈত্রকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে, যে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে সেটার থেকে নজর ঘোরানোর জন্য এইসব ইস্যু নিয়ে আসা হচ্ছে। নন ইস্যুকে ইস্যু করা হচ্ছে। 4 বছর ধরে কিছু হলো না, হঠাৎ 19 ঘটনা 23 নিয়ে আসা হলো। খুব সিগনিফিকেন্ট একটা ব্যাপার চোখে পড়ছে। একটা কোম্পানির রাইভাল কনগ্লোমারেট
তাদের দিয়ে তার বিরুদ্ধে যাতে প্রশ্ন করা যায় প্রশ্ন যখন করছেন উত্তরটা নেবেন। আমার কথা হলো যে যেই লগ ইন পাসওয়ার্ড নিয়ে কথা হচ্ছে সেই লগ ইন পাসওয়ার্ডে দুটো জিনিস করা যায়। আপনি যেটা বলছেন কোশ্চেন আপলোড করা যায়, আর দুই তার ট্রাভেল বিল আপলোড করা যায়। সেই লগ ইন পাসওয়ার্ড প্রত্যাহার করেছে, দেওয়া যাবে না। মহুয়া মৈত্রর ঘটনাটা সামনে আসার পরে দেওয়া হয়েছে, তার মানে আগে অবধি লগইন পাসওয়ার্ড শেয়ার করা যেত। শেয়ার করা যেত মানে এখানে এথিক্সের প্রশ্ন। না না শোনো শোনো শোনো, আজকে আমার লগইন ক্রেডেনশিয়াল এখন বলা হচ্ছিল যে দেশের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কিভাবে দেশের নিরাপত্তা বিঘ্নিত হলো? আজকে আমার লগইন ক্রেডেনশিয়াল কাজের সুবাদে আমার কোনো সহকর্মীকে কখনো দিয়ে থাকতে হতে পারে, কিন্তু আমার যত বন্ধুই হোক, একটা অন্য সংবাদ মাধ্যম তার কোনো কর্মী যিনি আমার বন্ধু হতে পারেন তার কাছে সেই লগইন ক্রেডেনশিয়াল যেতে পারে না। ঘটনাটা ঘটার পরে বলছে কোনটা এথিক্যাল, আনএথিক্যাল ব্যাপারটাকে তো আপনাকে তো বিচার করতে হবে। রমেশ বিদুরি নিয়ে এথিক্স কমিটি বসছে না, আর আজকে এখানে নিয়ে বসছে। তা মহুয়া মৈত্র যে ঘটনাটা ঘটেছে, এটা মানে সেইটা ঘটনাটা যে ঘটানো হয়েছে সেটা যে দেশের স্বার্থ নিরাপত্তা বিঘ্নিত হয়েছে সেটাকে তো আগে প্রমাণ করতে হবে। আপনি লগইন পাসওয়ার্ডটা এতদিন শেয়ার করার ছিল, সুপ্রিম কোর্টে তো কোথায় সুপ্রিম কোর্ট আমরা আজকে সুপ্রিম কোর্টে আমি জানি এটা খুব সিগনিফিক্যান্ট প্রশ্ন। আপনার বলতে ভালো লাগবে, আপনার বলতে উত্তর দিতে সুবিধা হবে। খুব তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার যে হীরানন্দানীর কেসই হোক আর জয়ানন্দের কেসই হোক, দুটো ক্ষেত্রে কিন্তু কমন ফ্যাক্টর যদি মহুয়া মৈত্র হয়ে থাকে, আরেকটা কমন ফ্যাক্টর আছে যে দুজনই অভিযোগকারী, এবং এই দুজন অভিযোগকারী কিন্তু বিগত দিনে তার সাথ দিয়েছেন এই তথাকথিত অন্যায় কাজে। আর এই দুজনকেই কিন্তু হীরানন্দানীকে কিন্তু একবার এথিক্স কমিটি রাখলো না, তার একটা এভিডেভিটের ভিত্তিতে সব হয়ে গেল, একবারও রাখলো না। আর একটা কথা, জয়ানন্দকে কেন বলা হচ্ছে না ভাই, তুমি কেন এই অপরাধকে তুমি এত সাপোর্ট করেছো? সুতরাং এই কমন ফ্যাক্টরটাও দেখতে হবে, এর পিছনের কারণটা কি। আমি আসবো এই প্রসঙ্গে, আমি 30 সেকেন্ডে একটা কথা বলি যে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। শুধুমাত্র মহুয়া মৈত্র তার ব্যক্তিগত সম্পর্ক ইত্যাদির উপর না, সেগুলো আমাদের কনসার্নই নয়। সুমনদা এবং বিভাসবাবু যা বলেছেন এবং আমরা যে প্রেক্ষিতে আলোচনা করছি, দেখুন এই আলোচনার সঙ্গে এই সিডিআর প্রকাশের সঙ্গে দুটি প্রতিষ্ঠান জড়িয়ে গেছে। এক হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ, আর দুই হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। যদি এই ঘটনার সঙ্গে এই দুটি প্রতিষ্ঠানই জড়িত নয়, তাহলে কেন এই ঘটনা প্রকাশ্যে আসার 48 ঘন্টা পরেও পশ্চিমবঙ্গ পুলিশ তো 2 লাইনের একটা বিবৃতি দিতে পারে, বলতে পারে যে এই একদম মিথ্যে কথা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ, এবং পশ্চিমবঙ্গ পুলিশের কোনো আধিকারিক এরকম ধরনের সিডিআর প্রকাশের সঙ্গে যুক্ত নয়। প্রধানমন্ত্রী বিবৃতি দিল, দ্বিতীয় যেটা হচ্ছে বিবৃতি দেবে তৃণমূল কংগ্রেসও বলতে পারে। প্রধানমন্ত্রী মৃত্যুঞ্জয়ের মতোই কোনো চলছিল মুখপাত্রকে লাগিয়ে তৃণমূল কংগ্রেস তো বলাতে পারে যে তাদের কোনো এমপি যদি এই কাণ্ড করে থাকে, কারোর ব্যক্তিগত পরিসরে যদি সে হস্তক্ষেপ করে থাকে, অন্যায়ভাবে ইলিগালি যদি ইন্টারসেপশন করিয়ে থাকে, তাহলে তো অন্যায় করেছে। অথবা তারপরে সাংসদকে সাসপেন্ড করে দিচ্ছেন সংসদ দাঁড়িয়ে, এরকম ঘটনা বিবৃতি দিন, আলোচনা করুন। এই দুটো বিরতি আমাকে তার আগে নিতে হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি এবং অবশ্যই চোখ রাখবো এসএসকেএম এর দিকেও, দেখতে থাকুন আপনারা। ফিরে এলাম বিরতির পর। আমি খুব সংক্ষেপে বিভাসদার কাছে এখানেই জানতে চাইবো, বিভাসদা, যদি এই অভিযোগ সত্যি হয়, আমরা দেখেছি যে সিবিআই এর কাছে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন জয় আনন্দ দেহদারাই, সেক্ষেত্রে আইনগতভাবে কি প্রভিশন থাকে? খুব সিম্পলি বলি, যদি ওনার কমপ্লেন বা অভিযোগে কোনো ভেরাসিটি থাকে, তাহলে তো ডেফিনেটলি বোঝা যাবে যে কোন টেলিকম কোম্পানি ওনাকে ইন্টারসেপশনে নিয়েছে, এবং সেখান থেকে তো পরিষ্কারটা বোঝা যাবে যে এটা লফুল না আনলফুল। কোশ্চেনটা হচ্ছে যে এটা যদি তাই হয়, তাহলে সেক্ষেত্রে ওনার খুব ক্লিয়ার কাট প্রভিশনস আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে। উনি রিট জুরিসডিকশন ইনভোক করতে পারেন, কারণ আমাদের কনস্টিটিউশন কিন্তু এটা আমাদের যেহেতু আফটার পুট্টুস্বামী জাজমেন্টের পর রাইট অফ প্রাইভেসি, এটা একটা প্রাইভেসির ইস্যু হয়ে গেছে। এমনকি কিছুদিন আগে দুটো ব্যাক টু ব্যাক অনারেবল হাইকোর্ট আমাদের দুটো স্টেটের জাজমেন্ট দিল যে আমি তোমার ফোন বা আমার তোমার মধ্যে কথোপকথনটা আমি কোনো অ্যাপের মাধ্যমে তোমার পারমিশন ছাড়া রেকর্ডই করতে পারি না। সেখানে ইন্টারসেপশন তো অনেক দূরের কথা। কোশ্চেন হচ্ছে যে তাই যদি হয় তাহলে ল উইল টেক ইটস ওন কোর্স। কিন্তু আমার অবাক লাগছে, যেটা ব্যাকগ্রাউন্ড আমি শুনলাম, যে উনি এতদিন জানতেন 2019 থেকে, অথচ উনি চুপ করে বসে আছেন এতদিন ধরে।
এই জায়গা থেকে দাঁড়িয়ে উনি ওনার ফেডারেশনে কিভাবে দাঁড় করাবেন আমি বুঝতে পারলাম না। এবং এটা যদি সত্যি হয় তাহলে এই ধরনের প্র্যাকটিসে তো উনিও পার্ট। তো এই জায়গাটা ক্লিয়ার নয় আমার কাছে, সত্যি বা মিথ্যে এটা ফ্যাক্টের উপর ডিপেন্ড করবে। কোনো ব্যক্তিগত মানে রিমার্ক আমি করতে যাব না, কারণ আমি ম্যাটারটা জানিও না, ভেতরে মেরিটে যাই না। বাট জেনারেলি স্পিকিং আমি তোমার বা আমাদের কারোর যদি কেউ আমাদের পারমিশন ছাড়া আমাদের ভয়েস ইন্টারসেপশনে নেয়, কথোপকথন নেয়, দ্যাটস এ ক্রাইম। মানে ক্রাইম ইন দ্য সেন্স হচ্ছে যে তার হয়তো পেনাল প্রভিশন আমাদের দেশে খুব লিমিটেড, কিন্তু তার কিন্তু মানিটারি পিকিউনিয়ারি পানিশমেন্ট কিন্তু অনেক হয়। এবং শুধু ওটা তো বিভিন্ন তোমার বিভিন্ন তার যে যার স্ট্রাকচারে আছে তার অনুযায়ী তার তো রুল এথিক্স তো আছে। এছাড়াও আমাদের যে পিডিপিডি অ্যাক্টটা এসছে পার্সোনাল ডিজিটাল ডেটা প্রোটেকশনের, সেই হিসেবে যদি কোনো অর্গানাইজেশন যদি কারোর প্রাইভেসিতে বিঘ্নিত করে এবং বি এ পার্টি টু দ্যাট ইনক্লুডিং দ্য গভর্নমেন্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু 200 কোটি টাকা পর্যন্ত ফাইন ইম্পোজ করা যায়। কিন্তু এইখানে আমার একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে অনেক সময় কি আছে আমাদের বিভিন্ন ফোন অপর প্রান্ত থেকে যিনি ফোন করছেন আমাদের না জানিয়েই রেকর্ড করেন। আমরা যারা রাজনীতি ক্ষেত্রে আছি অনেকের অভিজ্ঞতা অনেকেরই আছে, পরে আমরা সেসব অডিও অন্য জায়গায় শুনতে পাই। আপনার সাইবার লতে এর প্রভিশন কি, হাউ টু হ্যান্ডেল ইট? আমি যদিও একটু অপ্রাসঙ্গিক, কিন্তু আমার মনে হয় এই সমস্যা আমরা সবাই ফেস করি। এটা সাইবার লয়ের প্রসঙ্গ না, এটা লফুল ইন্টারসেপশন ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট থেকে উঠে এসছে। এবং এখানে পরিষ্কার আমাদের, যেটা আমি একটু আগে মৌপিয়াকে বললাম, ব্যাক টু ব্যাক দুটো জাজমেন্ট আমরা পেয়েছি, যেখানে আমরা পেয়েছি যে কারোর পারমিশন ছাড়া কারোর ইভেন কথোপকথনও রেকর্ড করা যায় না। আই এম রিপিটিং ইট, কারোর পারমিশন ছাড়াও কিন্তু এটা করা যায় না। এবং সেক্ষেত্রে রিট জুরিসডিকশনে অনারেবল কোর্ট যে কোনো ফাইন ইম্পোজ করতে পারে। এটা আমি কিন্তু জেনারেলি বললাম। আমার মৌপিয়াদি শুধু দুটো কথা বলার, এক হচ্ছে এই রাজ্যে একের পর এক অপরাধ সংগঠিত হয়, এই পুলিশ প্রশাসন অপরাধীকে খুঁজে বের করতে পারে না। বহু ক্ষেত্রে আমরা এরকম ঘটনার সাক্ষী রয়েছে। এই রাজ্যে একজন সাংসদ, তিনি বালি কয়লা গরুর একের পর এক পাচারের সঙ্গে অভিযুক্ত, এবং প্রত্যেকটা ক্ষেত্রে সরকারের পুলিশ তাকে দায়িত্ব নিয়ে নিরাপত্তা দিয়েছে। এবং একের পর এক দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি, তাদেরকে আমরা দেখেছি সরকারের পুলিশের নিরাপদ আশ্রয়ে লালিত পালিত হচ্ছে। একই রকম ছবি আমরা গোটা দেশের ক্ষেত্রে দেখেছি। আমি এই যে ব্যক্তিগত সম্পর্কের পিছুটান বাদ দিয়ে আমি যদি বলি, রাজ্যের পুলিশের ব্যর্থতা কোন জায়গায় পৌঁছচ্ছে, নাকি পুলিশ প্রশাসনকে একটা রাজনৈতিক দল, তাদের এমপি এমএলএ, তাদের মন্ত্রী পরিষদ, তাদের সোকল্ড একদম নিয়ারেস্ট যে পরিমণ্ডল, তার মধ্যেকার লোকেদের নিজেদের জীবনযাপনের সুযোগ সুবিধা ভোগ করবার জন্যই পুলিশের নিরাপত্তা। সাধারণ মানুষের জীবন কোন জায়গায়? আমি বলছি রিসেন্টলি জেলাগুলোতে মৌপিয়াদি প্রতি মুহূর্তে মানে দোকানের লুটপাট, সোনার দোকানের লুটপাট, খুন, এমনকি তৃণমূল কর্মী খুন হওয়াতে অভিযুক্ত তৃণমূলের নেতা পলাতক, পুলিশ খুঁজে পাচ্ছে না, কল রেকর্ড ট্রেস করেও পুলিশ তাকে ধরছে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এমন একটা সাংসদ, গুরুত্বপূর্ণ সাংসদ, তাকে নিয়ে আলোচনা করছি। ফরওয়ার্ড ব্লককে খুন করেছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে ক্যাশ ফর কোয়েশ্চেন্স, সেই ইস্যুতে তার সাংসদ পদ গেছে। তাহলে তো সাংসদ পদের অপব্যবহারের প্রসঙ্গ সেটা আরো জোরালোভাবে সামনে আসবে। দেখুন, বিভাসবাবু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এর আগে কংগ্রেসের মুখপাত্র বলেছিলেন। দেখুন, গোটা ঘটনাটা যখন ঘটছে, মানে জোকস অ্যাপার্ট, প্রাক্তন ছাড়া আর একটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে, যারা জড়িত তারা সবাই আইনজীবী। অর্থাৎ জয় অনন্ত দেগারাই যখন ব্যাপারটাকে সমর্থন করছেন, বা যখন তিনি জানেন 2019 থেকে, তখন কিন্তু তিনি একজন আইনজীবী। এবং যদি মহুয়া মৈত্রর সঙ্গে এখনো কোনো আইনজীবী থাকেন, তাহলে তিনিও কিন্তু আইনজীবী। এইটা কিন্তু মানে আইনের সাহায্য নিয়ে বেআইনি কাজ করার একটা পারফেক্ট এক্সাম্পল আমরা বোধহয় সেট করছি। এবং যদি অভিযোগ সত্যি হয়, এবং সেটা করছেন কোনো জনপ্রতিনিধি, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে কে বলছেন, আবার আমি বলছি, যেমন গীতা পাঠের প্রতিস্পর্ধী চণ্ডীপাঠ হতে পারে না, তেমনি পেগাসাসের প্রতিস্পর্ধী আড়িপাতা হতে পারে না। এবং সেখানে আরেকটা জরুরি প্রশ্ন আছে, সেটা হচ্ছে কত খরচা হচ্ছে রাষ্ট্রের। যদি রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পর্ককে বাঁচানোর জন্য নজরদারিতে মানে তার ডিভাইসকে ব্যবহার করে, তাহলে সেটা কতটা খরচ হচ্ছে। একেবারে আমাদের সময় একদম শেষ, আমাকে শেষ করতে হবে। আবারও বলে রাখি যে মহুয়া মৈত্রের ব্যক্তিগত সম্পর্ক, তার বন্ধুত্ব, তার অভিঘাত, এসব নিয়ে আমাদের বিন্দু মাত্র
কনসার্ন নেই এবং আমাদের সেই অধিকারও নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে এত সিরিয়াস একটা অভিযোগ যেখানে নিতান্ত ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের ওপর ভিত্তি করে যদি রাষ্ট্রের একাংশকে, প্রশাসনের একাংশকে কাজে লাগিয়ে সাধারণ কোনো নাগরিক এবং তার সঙ্গীর ওপর নজরদারি হয়ে থাকে, তাহলে এটা অত্যন্ত মারাত্মক অভিযোগ। আপাতত আপনারা এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।